টানা বৃষ্টিতে রাজধানীতে জলজট, ভোগান্তি, পদ্মার প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত, পারাপারের অপেক্ষায় শত শত যান, বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। রংপুরে স্যাম্পল দিবে 24 ঘন্টাকে রিপোর্ট পেয়ে ঢাকা এসে ফ্লাইট ধরা তার জন্য ঝুঁকিপূর্ণ। আমার ফ্লাইট এলো 6টার সময়, আর এরা 2টার থেকে 5টার ভিতরে রিপোর্ট দিব বলতেছে। করোনা নেগেটিভ সনদ পেতে বিদেশগামীদের বিড়ম্বনা, মাত্র 16 প্রতিষ্ঠানে পরীক্ষার সুযোগ থাকায় হিমশিম অবস্থা, যাত্রা বাতিলে বাধ্য হচ্ছেন অনেকে। করোনাকালে কাজ হারিয়ে নিজস্ব উদ্যোগের পেছনে ছুটছেন তরুণরা, বেড়েছে অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার, দরিদ্রতা মোকাবিলায় বড় ভূমিকা রাখবে বলে মত। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। টানা তৃতীয় দিনের মতো বৃষ্টি অব্যাহত রাজধানী জুড়ে, এর ফলে বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় দুর্ভোগে সাধারণ মানুষ। সকাল থেকেই অবিরাম বৃষ্টির কারণে আগের 2 দিনের মতো আজও রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অলিগলি পেরিয়ে তলিয়ে যায় প্রধান সড়কও, অনেক স্থানে হাঁটু সমান পানি ডিঙিয়ে নগরবাসীকে যেতে হয় গন্তব্যে। পানি জমে যায় ঘরবাড়ি, অফিস আদালত, দোকানপাটে। এর ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অফিসগামীদের, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। সামান্য বৃষ্টিতে এখানে পুরো স্রোতের মতো নামে। ড্রেনেজ ব্যবস্থা কি অবস্থা কি কোনো কিছুই বোঝা যাইতেছে না। গত 5-6 বছর আপাতত কোনো ব্যবস্থা নেওয়া নাই, এটা বলে দেওয়া হয়েছে, কেউ কিছু করে নাই। আমাদের ড্রেনেজ সিস্টেমটা খুবই খারাপ, আর কিছুদিন পর পরেই দেখা যায় যে পরিষ্কার করছে, কাটাকাটি করছে, কিন্তু আসলে আলটিমেটলি আমরা কোনো ফলাফলটা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকায় আছেন রিপোর্টার আহমেদ সালেহিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহিন, সকাল থেকে আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করেছিলাম যে রাজধানীর বিভিন্ন স্থানে টানা 3 দিনের বৃষ্টিতে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, তার যে নিদারুণ দুর্ভোগ তৈরি হয়েছে এই নগরে, সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ তৈরি হচ্ছে, সেগুলি কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম। এবং তারই ধারাবাহিকতা এখন মিরপুরের আমি অবস্থান করছি বেগম রোকেয়া সরণিতে, যেখানে দেখতেই পাচ্ছেন আমার সামনে পিছনে চারিদিকে আসলে পানি জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। এবং এই দৃশ্য শুধু আজকের নয়, বিগত বেশ কয়েক বছর ধরে যাবৎ এই বেগম রোকেয়া সরণিতে এই ধরনের পানি এবং এই দৃশ্য চোখে পড়ে। এবং শুধু এইখানকারই না, ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন এলাকায় কিন্তু দেখেছি যে পানি জলাবদ্ধতা তৈরি হয়, যেটি গত কয়েক বছর যাবতই হচ্ছে। এবং এর মূলত কারণ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থার সুষ্ঠু যে কার্যকর যে পদক্ষেপ বা যে বাস্তবায়ন করার যে উদ্যোগ যে ছিল, যে ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে পরিকল্পনা করে কাজ করানো, সেগুলি কিন্তু আসলে আমরা কখনোই দেখিনি। শুধু আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ কিন্তু দেখেছি যে নগরবাসীর এই ধরনের অভিযোগ কিন্তু বারবারই ছিল। এবং আমরাও কিন্তু সবসময় প্রতিবেদন করতে গিয়ে দেখি যে জনপ্রতিনিধি যারা রয়েছেন, নগর পরিকল্পনাবিদ যারা রয়েছেন, তারা সবসময় আশ্বাসই দিয়ে গেছেন, কিন্তু আসলে সমাধানের সূত্র কিন্তু আসলে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এবং তারই ধারাবাহিকতা আজকের এই টানা 3 দিনের বৃষ্টিতে এই ধরনের জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং মানুষের মধ্যে দুর্ভোগ বাড়ছে। আর একটি বিষয় বলে রাখতে চাই, রোকেয়া সরণিতে এখন যে দুর্ভোগটির কারণটি হচ্ছে মূলত এখানে ওয়াসা একটি সুয়ারেজের লাইন তৈরি করছেন মেন সড়ক, প্রধান সড়কের উপরে, এবং তার সঙ্গে লাগোয়া মেট্রো রেলের কাজ চলছে দীর্ঘদিন যাবৎ। একই সঙ্গে এলাকার ভিতরেও পানি জমেছে এবং প্রধান সড়কে পানি জমেছে একমাত্র এই ধরনের এই উন্নয়ন কর্মকাণ্ডর সঙ্গে কিছু কিছু বিষয় রয়েছে যে ড্রেনেজ ব্যবস্থায় ভরাট হয়ে যাওয়ার কারণে। একটি বিষয় বলে রাখা যায়, এখানে যে দুর্ভোগের চিত্র আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষ পায়ে হাঁটাও এখন দুষ্কর হয়ে গেছে। এবং পিছনের সারিতে শেওড়াপাড়া থেকে তালতলা পর্যন্ত, অর্থাৎ আমি এখন রোকেয়া সরণিতে আছি 10 নম্বরের কাছাকাছি, কয়েকটি স্টপেজ কিন্তু এখনো যানজটের মধ্যে আটকে আছে এবং কয়েকটি জায়গায় আমরা দেখেছি গাড়ি বিকল হয়ে গেছে এবং সে কারণে গাড়ি চলাচল করতে পারছে না এই সড়কে। এবং মানুষ যে ফুটপাত দিয়ে হাঁটবে, সেই ফুটপাতেও কিন্তু বড় বড় গর্ত তৈরি হচ্ছে। গর্তের কারণ মূলত ড্রেনেজের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় যে স্ল্যাবগুলি ছিল, সেই স্ল্যাবগুলি কিন্তু উঠে গিয়েছে, খুলে গিয়েছে। এবং এই সমস্ত কারণে গর্ত তৈরি হয়ে যে মানুষের হাঁটা চলাফেরাতেও চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই দুর্ভোগ আসলে কখন বা কবে সমাধান হবে সেটা আসলে নগরবাসী জানেন না। এবং তাদের বক্তব্যই ছিল যে সমন্বয়ের যে অভাব, আসলে সিটি কর্পোরেশন বা সেবা সংস্থাগুলি যেই সমন্বয়ের কথা বলে থাকেন, তো সেই সমন্বয়ের দেখা আসলে মেলা ভার বলে বলছেন নগরবাসী। এবং সেই সমন্বয় যদি করা যায়, তাহলে সঠিক পরিকল্পনার মাধ্যমে এই ধরনের দুর্ভোগ কমিয়ে আনা সম্ভব বলে
সাধারণ মানুষ মনে করেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর জলাবদ্ধতার চিত্রের সবশেষ খবর। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন রিপোর্টার আহমেদ সালেহিন। বিপদসীমার উপরে বইছে পদ্মার পানি, সেই সঙ্গে তীব্র স্রোতে কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। সকাল থেকে বৃষ্টি শুরু হয়, ভোগান্তি আরও বেড়েছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে তীব্র স্রোতের কারণে ঝুঁকি এড়াতে গত রাত 8টা থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। 12 ঘন্টা পর সকালে সীমিত আকারে চালু করা হয়। উভয় ঘাটেই পারাপারের অপেক্ষায় আছে 1000-এর বেশি যানবাহন। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটেও ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘ হচ্ছে মালবাহী ট্রাকের সারি। ফেরি কম থাকায় যাত্রী পারাপারে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। আমরা রাত্রের 1টা থেকে দাঁড়ায় রয়েছি, এই পর্যন্ত টিকিট সিরিয়ালে দিচ্ছে না। 2 দিন যাবত আমরা সিরিয়ালে আছি। সমস্যা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার সমস্যা, টয়লেট বাথরুমের সমস্যা মূলত, আর এখানে টিকিট পাওয়া যাচ্ছে না। আজ 2 দিন ধরে আইছি, খাওয়াটা ঠিক মতন হচ্ছে না। বৃষ্টিপাত হলে মাল ভিজে গেলে তো ভাড়ায় পাবো না আমরা। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, সে খবর জানাতে দক্ষিণ সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। এই বৃষ্টি কিন্তু এখন শুরু হয়নি, 3 দিন আগে শুরু হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে এবং সাথে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। 11টি উপজেলা, 4টি পৌরসভার নির্মাঞ্চল প্লাবিত হয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি বলি, সুরমা নদীর পানি সুনামগঞ্জে সাতকে 166 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে 74 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বৃষ্টিপাত অবিরাম হচ্ছে। এবং সিলেটের আবহাওয়াবিদ, আবহাওয়া অফিস থেকে আমাকে যেটা জানিয়েছে সাইদ আহমদ চৌধুরী, তিনি আমাকে জানিয়েছে এই বৃষ্টিপাত আগামী 72 ঘন্টা পর্যন্ত চলবে এবং পুরো জুলাই মাস জুড়েই বৃষ্টিপাত থাকবে। কোনো এক সময় কিছুটা কমবে, কিন্তু পুরো মাস জুড়েই বৃষ্টিপাত হবে। এবং অন্যান্য সময় যেই জুন মাসে যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল বা জুলাই মাসে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, আবহাওয়া অফিসের যে হিসেব নিকেশে তার থেকে প্রায় 88% বেশি বৃষ্টিপাত হয়েছে এবার, যার ফলে পথঘাট হাওর সব তলিয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘর তলিয়ে গেছে। গত দুবারের বন্যায় যে হাওরগুলো আছে সেই হাওরগুলো তলিয়ে গেছে এবং হাওরগুলো তলিয়ে যাওয়ার ফলে এখন যে পানিগুলো ঢুকছে সেই পানিগুলোর ঢুকার আর কোনো পথ পাচ্ছে না, যাতে করে নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে, নতুন নতুন বাড়িঘর তলিয়ে যাচ্ছে, নতুন নতুন রাস্তাঘাট তলিয়ে গেছে। ইতিমধ্যেই সুনামগঞ্জের 11টি উপজেলার সাথে 11টি উপজেলার মধ্যে 5টি উপজেলার সাথে সুনামগঞ্জ শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সাতক, দোয়ারাবাজার, বিশম্বরপুর, তাহিরপুর এবং জামালগঞ্জ, এই 4টি সড়কে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইতিমধ্যে জানিয়েছেন আমাদেরকে যে 900 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মেরামতে প্রায় 400 কোটি টাকা খরচ পড়বে সরকারের। এই 2টি বন্যার এই হিসেব এবং তৃতীয় বন্যা যে শুরু হয়েছে গতকালকে থেকে এবং পানি ঢুকছে, সেই তৃতীয় বন্যার আপাতত কোনো পানি নামার সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস যেটা বলছে, পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে পার্শ্ববর্তী যে আসাম এবং মেঘালয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেখানে ভারী বৃষ্টিপাতের ফলে সিলেট অঞ্চলের সাথে 10টি নদী রয়েছে, যেই নদী দিয়ে ভারত থেকে পানি প্রবেশ করে। বরাক নদী, জাদুকাটা নদী, পিয়াই নদী সহ, মনু নদী সহ বিভিন্ন নদী দিয়ে সিলেট অঞ্চলে পানি প্রবেশ করছে এবং সেই কারণে সিলেট এবং নেত্রকোনার বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড এমনটি আভাস দিয়েছেন। সব কিছু মিলে বলা যায় সুনামগঞ্জবাসী এখন দুর্গতির মধ্যে আছে। এই দুর্গতি আপাতত থামছে না, আরও খারাপের অবস্থার দিকে যাবে বলে মনে করছেন আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড। এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রিপোর্টার ইকরামুল কবির। দেশে তো বটেই, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে উদ্বাস্তু হওয়া মানুষের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত হয়েছে কক্সবাজারে। শুধু আবাস নয়, এখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন ও আর্থিক সচ্ছলতা আনতেও কর্মসূচি হাতে নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন প্রাথমিকভাবে 600 পরিবার ঠাঁই পাবেন সুদৃশ্য অ্যাপার্টমেন্ট ভবনে। বৃহস্পতিবার প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। কক্সবাজার সদরের এয়ারপোর্ট সংলগ্ন কুতুবদিয়া পাড়া 1991 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর ভিটেমাটি হারানো মানুষদের বসবাস এখানে।
দুর্যোগ থেকে বাঁচতে জায়গাটিতে আশ্রয় নিলেও দুর্ভোগ এখনও নিত্যসঙ্গী এসব মানুষের। নবনির্মিত আশ্রয়ন প্রকল্পে নিজেদের স্থায়ী ঠাঁই হওয়ার খবরে নতুন স্বপ্ন দেখছেন বাস্তুহারা ভুক্তভোগীরা। আমরা ফানির মাঝে বসবাস করতেছি, ওখানে গেলে আমাদের একটু সুবিধা হবে। ওখানে স্কুল আছে, রাস্তাঘাট আছে, বিল্ডিং এর মধ্যে থাকতে পারবো। সদরের খুরুশকুল মৌজায় বাঁকখালী নদীর কোল ঘেঁষে ১,৮০০ কোটি টাকা ব্যয়ে ২৫৩ একর জমিতে জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়ন প্রকল্প গড়ে তুলেছে সরকার, যেখানে ৫ তলা বিশিষ্ট ১৯টি ভবন এখন প্রস্তুত। প্রথম ভাগে ৬০০ পরিবার এবং পরবর্তীতে ১৩৯টি ভবন নির্মিত হলে এখানে বাস করবেন ৪,৫০০-এর বেশি পরিবার। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তদারকিতে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এটা অত্যন্ত লো লাইং একটা এলাকা ছিল, যেটাকে উপরে করা হয়েছে। ফ্লাড প্লেইনের যে একটা রিসার্চ, সেই রিসার্চটা এখানে করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এখানে একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে। জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকের দাবি, স্থায়ী নিবাসের পাশাপাশি টেকসই কর্মসংস্থান হবে এখানকার বাসিন্দাদের, বাড়বে পর্যটকদের আনাগোনাও। ওনাদের বেশিরভাগই হলো মৎস্যজীবী। প্রথম পর্যায়ে ওনাদেরকে মৎস্য ধরা এবং কাজ করে খেতে পারে, বিক্রি করতে পারে, শুটকি তৈরি করতে পারে, সেই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, ঋণ দেওয়া হবে। কক্সবাজার যেহেতু পর্যটন নগরী, সুতরাং পর্যটন নগরীকে কিন্তু এটা বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বে এটা রিপ্রেজেন্ট করবে। ৫ তলা বিশিষ্ট প্রত্যেকটি ভবনে বাস করবেন ৩২টি পরিবার, থাকছে উপাসনালয়, স্কুল সহ অন্যান্য আধুনিক নাগরিক সুবিধাও। প্রকৃতির কোনো ক্ষতি না করেই বছরের পর বছর ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে। দাতা সংস্থাগুলোর অর্থায়নের দিকে না তাকিয়ে থেকে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেই এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। জলবায়ু বাস্তুচ্যুত নিরাশ্রয় মানুষের স্থায়ী আবাস প্রতিষ্ঠায় এটি বিশ্বে অনন্য নজির, দাবি নীতি নির্ধারকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, খুরুশকুল, কক্সবাজার। দেখছেন এ সময়ের বাণিজ্য। সরকার বিদেশগামীদের জন্য কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করলেও সব জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের প্রবাসীদের। শেষ মুহূর্তে টিকিট জোগাড় হলেও সময় মতো করোনা পরীক্ষা করতে না পারায় যাত্রা বাতিল হচ্ছে অনেকের। সারা দেশে মাত্র ১৬টি প্রতিষ্ঠান কোভিড টেস্টের জন্য সুনির্দিষ্ট করায় ঢাকার নমুনা পরীক্ষা কেন্দ্রের ওপর চাপ পড়ছে। সার্বিক প্রক্রিয়ায় অব্যবস্থাপনার অভিযোগ তুলে টেস্টের সুবিধা বাড়ানো ও ফি কমানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা পজিটিভ যাত্রীর বিদেশ যাওয়া ঠেকাতে ২৩ জুলাই থেকে সব বিদেশগামীর জন্য কোভিড সনদ বাধ্যতামূলক করেছে সরকার। বেসরকারি ল্যাবের সনদ নিয়ে প্রশ্ন ওঠায় করোনা পরীক্ষার জন্য ১৬টি সরকারি প্রতিষ্ঠানও নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু সরকারি নির্দেশনার আগে যারা এয়ারলাইন্সগুলোর দেয়া তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করেছেন তাদের পুনরায় পরীক্ষা করতে হচ্ছে। আর যারা শেষ মুহূর্তে টিকিট পেয়েছেন বিপদে পড়েছেন সেসব প্রবাসীরা। যারা আগে করে ফেলছে সেটা তো অ্যাকসেপ্টেবল হচ্ছে না, তাহলে আমাকে দুইবার করতে হচ্ছে। ওখানে আমার ৪,০০০ টাকা নিছে। আমার ফ্লাইট এলো ৬টার সময়, আর এরা ২টার থেকে ৫টার ভিতরে রিপোর্ট দিব বলতেছে। আমার রিপোর্টটা তো আরো আগে পাওয়ার দরকার, প্রতি জেলায় জেলায় হওয়া উচিত। এদিকে সব জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় ঢাকার ডিএনসিসি মার্কেটে বিদেশগামীদের জন্য স্থাপিত করোনা পরীক্ষা কেন্দ্রের উপর বাড়তি চাপ পড়ছে। এই অবস্থায় করোনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো ও ফি কমানোর দাবি প্রবাসীদের। সিরিয়াল থাকতো, সিরিয়াল ওয়াইজ আমাদের ডাকতো, আমরা করতাম, কিন্তু সেই সব সিস্টেম আমরা এখানে পাই না। এখান থেকে ফর্ম নিতে হচ্ছে, এখান থেকে টোকন নিতে হচ্ছে, অন্য জায়গাতে টাকা পে করা হচ্ছে। অনেক মানুষ তো, আরো কিছু বুথ বাড়ালে মনে হয় সবার জন্য ভালো হতো। আমাদের জন্য বেশি হয়ে গেছে এই টাকাটা, অবশ্যই আরো কমানো উচিত ছিল। রংপুরে স্যাম্পল দিবে, 24 ঘন্টাকে রিপোর্ট পেয়ে ঢাকা এসে ফ্লাইট ধরা তার জন্য ঝুঁকিপূর্ণ। দেখবেন সব ঢাকা দিয়ে চলে আসতেছে। এই জন্য পুরো দেশের লোডটা কিন্তু আমরা নিচ্ছি। প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ভ্রমণের জন্য করোনা টেস্ট স্বাস্থ্যসেবার মধ্যে পড়ে না, এজন্য খরচ হিসেবে কেন্দ্রে ৩,৫০০ টাকা নেওয়া হচ্ছে বলে জানান মুখপাত্র। যারা বিদেশে যাচ্ছে তাদের জন্য তো এটা সরকারি স্বাস্থ্যসেবার মধ্যে পড়ছে না। টেস্টতে খরচ তো আছে ৩,০০০-এর উপরে, সেই খরচটা কিন্তু রাখা হচ্ছে। যাত্রার ৭২ ঘন্টার মধ্যে সরকার নির্ধারিত কেন্দ্রে নমুনা দিতে হবে বিদেশগামীদের। এরপর যাত্রার আগ পর্যন্ত আইসোলেশনে থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবিলার নামে প্রতি মাসে হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের পেছনে সরকার খরচ করছে শত শত কোটি টাকা, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবেই ২ শতাধিক হাসপাতালে এ মুহূর্তে রোগী আছে মাত্র ৪,৫০০। শত কোটি টাকা খরচ করে নির্মাণ করা
ফিল্ড হাসপাতালগুলোতেও রোগী নেই বললেই চলে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সেবা নয়, বরং কোভিড চিকিৎসার নামে লুটপাটের উদ্দেশ্যেই কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সংশ্লিষ্ট অধিদপ্তর। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত মার্চে দেশে প্রথম করোনা শনাক্তের পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়ে আসছে। চিকিৎসার নামে সরকারের কাছ থেকে অধিদপ্তর ও মন্ত্রণালয় নানাভাবে শত শত কোটি টাকা বরাদ্দ নিলেও তার সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে দেখা যায় রাজধানীতে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে ২০১৩ শয্যা বিশিষ্ট একটি ফিল্ড আইসোলেশন সেন্টার নির্মাণ করা হলেও সেখানে বর্তমানে রোগী আছেন মাত্র ১৭ জন, অথচ সেখানে স্বাস্থ্যকর্মী নিয়োগ রয়েছে ৫৫০রও বেশি। একইভাবে ঢাকা মেডিকেলের কোভিড ইউনিট, মুগদা ও শেখ রাসেল সহ বেশিরভাগ হাসপাতালের পেছনে প্রতি মাসে কোটি কোটি টাকা ব্যয় হলেও সেসব জায়গায় সক্ষমতার অর্ধেক শয্যাই ফাঁকা। এছাড়া বিশেষায়িত কোভিড হাসপাতাল ঘোষিত হলি ফ্যামিলিতে সরকারিভাবে প্রতি মাসে প্রায় ৭ কোটি টাকা খরচ হলেও সেখানে রোগী ভর্তি আছে মাত্র ১৪৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিষয়টি মাথায় রেখে তারা কোভিড হাসপাতাল কমানোর উদ্যোগ নিয়েছে। নতুন করে একটি হাসপাতাল চালু হওয়ার কথা ছিল। ঢাকা সিটি কর্পোরেশনের যে মার্কেটটিকে আমরা হাসপাতাল করতে চাচ্ছিলাম, সেটিকে হাসপাতাল করার কথা ছিল, সেটি আমরা আপাতত চালু করছি না। সব হাসপাতালের পরিচালকদের নির্দেশ দিয়েছি যে হাসপাতালের পাশাপাশি যে সমস্ত সরকারি রেস্ট হাউস আছে সেগুলিকে ব্যবহার করার জন্য, এবং আগে যে হোটেলের সঙ্গে যে সমস্ত চুক্তি করেছিল সেই চুক্তিগুলিকে কমিয়ে নিয়ে এসে নতুন করে চুক্তি করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য অধিদপ্তর করোনার নামে ব্যবসা করছে বলেই মানুষ সেবা পাচ্ছে না। খরচ না করলে তো আর কিছু পাওয়া যাচ্ছে না, এই জন্য খরচ করার দিকেই বেশি আছে। মানুষের সেবা নিশ্চিত করার প্রয়োজনের তুলনায় টাকা খরচ হচ্ছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গাগুলোতে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। আমাদের সবচেয়ে বেশি টাকা খরচ করার কথা ছিল টেস্ট কেনার পিছনে। অনেক বেশি কস্ট দিয়ে, যেরকম বসুন্ধরা ফিল্ড হাসপাতাল হয়েছে, আয়োজন অনেক বড় কিন্তু সেবাটা অনেক ছোট হয়ে গেছে। করোনা নিয়ে যে একটা ব্যবসা চলছে না এটা নয়, এপিডেমিক কন্ট্রোলের যে লিডারশিপ ওটার দুর্বলতা ছিল গুরুতর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী করোনা চিকিৎসার জন্য দেশে এই মুহূর্তে মোট শয্যা রয়েছে মাত্র ১৫,৪৬৮টি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। কোভিড-১৯-এর কারণে নিজস্ব উদ্যোগের পেছনে ছুটছেন বেকার যুবকরা। অধিকাংশই বেছে নিচ্ছেন অনলাইন ব্যবসা। ছোট ছোট উদ্যোগে করোনা মহামারীতেও আশার আলো দেখছেন সমাজ বিশ্লেষকরা। তাদের মতে সরকারি সহযোগিতা পেলে ছোট ছোট এই পদক্ষেপ দরিদ্রতা মোকাবিলায় বড় ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সহ দেশের বিভিন্ন জায়গায় মূকাভিনয় করতেন এই শিল্পীরা। করোনা আঘাত লেগেছে মাইম শিল্পেও। কাজ না থাকায় অনেকে ঢাকা ছেড়েছেন, অনেকে কোনো রকম টিকে আছেন রাজধানীতে। খুঁজে নিয়েছেন আয়ের নতুন উৎস। ঢাকা কলেজ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করা মূকাভিনয় শিল্পী মাহবুব তার এক বন্ধুকে নিয়ে শুরু করেন ব্যবসা। অনলাইনে অর্ডার নিয়ে নিজেই পৌঁছে দিচ্ছেন সামগ্রী। শুরুতে শঙ্কা থাকলেও অনলাইন ব্যবসা ঘিরে এখন স্বপ্নে জাল বুনছেন তারা। মূল উৎস ছিল মূকাভিনয় এবং আমাদের মূল ইনকামটা আসতো এই মাইম করে। সম্পূর্ণরূপে আমাদের কর্মকাণ্ড বন্ধ থাকায় আমরা চিন্তা করলাম যে আসলে এভাবে তো বসে থাকা যায় না, বা কোনো একটা কিছু জীবিকার তাগিদে কিছু করতে হবে। আমরা একটি উদ্যোগ শুরু করলাম, নাম দিলাম ফল বাগান। বাংলাদেশের যেখানে যা বিখ্যাত সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা চালাচ্ছি এবং বলা চলে যে আমরা মোটামুটি সফলতার দিকেই আগাচ্ছি। সমাজ গবেষকরা বলছেন করোনায় সবচেয়ে হুমকির মুখে তরুণদের ভবিষ্যৎ। এর মাঝেও উকি দিচ্ছে সম্ভাবনার আলো। চাকরির পেছনে না ছুটে নানা ধরনের উদ্যোগে জড়াচ্ছেন তরুণরা। সংকট যেরকম বিপর্যয় তৈরি করে, একই সাথে কিন্তু সম্ভাবনার জায়গাগুলো তৈরি করে। যে সমস্ত তরুণ চাকরি হারিয়েছে অথবা তার বেতন কমে গিয়েছে, সেই বেতন দিয়ে সে পরিবার পরিচালনা করতে পারছে না, তারা কিন্তু এই ই কমার্সের দিকে তাদের আগ্রহের জায়গাটি বাড়ছে। আমাদের কাজের সাথে, আমাদের চিন্তার সাথে, আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেই দ্রব্যগুলো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ই কমার্সের জায়গাটা কিন্তু একটি বড় আকারে আমরা এখন চর্চা করার সুযোগ বাড়ল। কর্মসংস্থান নিয়ে সংকট ছিল আগে থেকেই, তার উপর করোনা মহামারীর প্রভাব থাকবে দীর্ঘমেয়াদে। টিকে থাকতে হলে তারুণ্যকে রক্ষার তাগিদ বিশ্লেষকদের। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বগুড়ার বেশিরভাগ সবজি ক্ষেত। এতে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি বেড়েছে সব ধরনের সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিবগঞ্জ উপজেলার মহাস্থান সবজির হাটে আছেন রিপোর্টার মাজেদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাজেদ,
সবুজ, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে অতিবৃষ্টি এবং 2 দফা বন্যার কারণে সবজি এই বগুড়ার যে অঞ্চলে যে সবজি চাষ হয় সেই সবজি জমির ক্ষেতগুলো কিন্তু অধিকাংশ নষ্ট হয়ে গেছে। ফলে এখানে যে সবজি চাষ হচ্ছে সেই সবজিটা কিন্তু অনেক ফলন কমে গেছে। ফলে এখানে যে বাজারে যে সরবরাহ সেই সরবরাহটা কিন্তু কমে গেছে। এখানে এই কারণেই সবজির দামটা প্রতিটি সবজির দামটা এখানে বেড়ে গেছে। কেজি প্রতি এখানে প্রত্যেকটি সবজি 10 থেকে 20 টাকা পর্যন্ত এখানে সবজির দাম বেড়েছে। আজকে যদি আমি এই বগুড়ার সবচেয়ে বড় মহাস্থান হাটে সবজি বাজারের কথা বলতে চাই, সেখানে আজকে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ 125 টাকা কেজি, কচুরমুখী 35 টাকা কেজি, পটল, বেগুন, করলা, বেগুন, কাঁকরোল 20 টাকা কেজি, ঝিঙ্গে 25 টাকা কেজি, করলা 50 টাকা কেজি, চাল কুমড়া 10 টাকা কেজি, বরবটি 40 থেকে 45 টাকা কেজি। অর্থাৎ এখানে যদি আমি গত হাট কিংবা তার আগের হাটে যে সবজি মূল্য, সে মূল্যের তুলনায় প্রত্যেকটা সবজির দাম কিন্তু 10 থেকে 20 টাকা কেজি দরে বিক্রি হয়ে গেছে, বেশি বিক্রি হচ্ছে। আর এখানে যে পাইকাররা যেটা বলছেন, ক্রেতারা যেখানে পাইকারি ক্রেতারা যেটি বলছেন সেটি হলো এখানে যে সবজির যে মোকামে তারা বিক্রি করেন সে মোকামের দাম কিন্তু তারা সেভাবে পাচ্ছেন না। ফলে তারা কিন্তু লোকসানের সম্মুখীন হচ্ছেন। আর একটি অভিযোগ কিন্তু বারবারই তারা বলে আসছেন, সেটি হলো এখানে সবজির যে আড়তে যে টোলটা নেওয়া হয় এই টোলটি কিন্তু অতিরিক্ত টোল নেওয়া হয়। অর্থাৎ প্রত্যেক মনে এক মনে সবজি যদি কোনো ক্রেতা এখানে কিনেন তাকে 25 থেকে 30 টাকা টোল দিতে হয়, এবং যারা বিক্রি করতে আসেন তাদেরকে কিন্তু 10 থেকে 12 টাকা টোল দিতে হয়। অর্থাৎ এখানে যে টোলের হার, এই টোলের হার কিন্তু অতিরিক্ত হওয়ার কারণে কিন্তু তারা সবাই বারবারই অভিযোগ করে আসছেন। কিন্তু সেক্ষেত্রে এখানে প্রশাসনের তরফ থেকে তেমন কোনো এখানে নজরদারি এখানে নেওয়া হচ্ছে না। ফলে তারা কিন্তু বারবারই এই অভিযোগটা চালিয়ে আসছেন। আর এখানে যে এখানে যে পাইকারি যে বিক্রি, সে বিক্রির তুলনায় কিন্তু এখানে খুচরা বাজারে কিন্তু দাম অনেক বেশি। তারা বলছেন এই টোলের কারণে এবং পরিবহন খরচের কারণে কিন্তু খুচরা বাজারের দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে বগুড়া বড় সবজি বাজার থেকে সবশেষ। সবুজ। বগুড়ার সবজি বাজারের খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাজেদুর রহমান। রাজশাহীর সিটি হাটে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহীর সিটি হাটে এরই মধ্যে কোরবানির পশুর যে বেচা কেনা সেটি শুরু হয়ে গেছে। মূলত সকাল 10টার পর থেকেই কিন্তু এই হাটে আশপাশ থেকে যে খামারিরা তারা এই হাটে গরু নিয়ে আসতে শুরু করেছেন, এবং এরই মধ্যে বেশ কিছু ক্রেতাও আমরা দেখেছি যারা এসে ঘুরছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি বলতে পারি যে রাজশাহীর সিটি হাটে ক্রেতা সংখ্যা কিন্তু অনেকটাই কম, এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। আপনারা দেখছেন যে আশেপাশের যে খামারগুলো আছে সেগুলো থেকে এইভাবেই আসলে গরুগুলো নিয়ে আসা হচ্ছে, এবং এখন পর্যন্ত আমরা যদি বলি সেটি কিন্তু বেচা কেনা সেই অর্থে শুরু হয়নি। তবে বিকেলের দিকে এই বেচা কেনাটি জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। হাট ইজারাদাররা যেটি বলছেন যে সকলেই যাতে স্বাস্থ্যবিধি মেনে হাটে আসে এবং কোরবানির পশুর যে বেচা কিনা সেটি করেন, সেজন্য তাদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি সবাই যাতে মাস্ক ব্যবহার করে সেই বিষয়গুলো আসলে তারা নিশ্চিত করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন যাতে নির্বিঘ্নে কোরবানির পশুর বেচা কিনাটি হয়, কোনো ধরনের সমস্যা ছাড়াই ক্রেতারা যাতে কোরবানির পশু কিনতে পারেন, সেই জন্য কিন্তু তাদের পক্ষ থেকেও নজরদারি আছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখছেন যে রাজশাহীর যে সিটি হাট সেটির ঠিক প্রবেশ পথ এটি। এই প্রবেশ পথে এখন কিন্তু আমরা প্রচুর পরিমাণ গরু আসতে দেখছি। তবে দেশি গরুর সংখ্যা কিন্তু এবার অনেকটাই বেশি আমরা লক্ষ্য করছি। তবে ভারতীয় কিছু গরু আছে যে গরুগুলো আসলে আগে 6 মাস বা 1 বছর আগেই সেগুলো লালন পালন করে এখন হাটে তোলা হয়েছে। বিক্রেতারা বলছেন যে এবারে আসলে করোনা ভাইরাস ও দেশে যেহেতু বন্যা চলছে সে কারণে কিন্তু অনেকেরই অর্থনৈতিক অবস্থা খারাপ, যে কারণে তারা যেমনটি সারা আসলে প্রতি বছর পেয়ে থাকে ঠিক এবছর কিন্তু তেমনটি সারা তারা পাচ্ছেন না। এবছর কিন্তু বেচা কেনা অনেকটাই কম, এই কারণে কোরবানির পশু কিন্তু বেচা কেনা নিয়েও তারা কিন্তু উদ্বিগ্ন যে আর অল্প কয়েকদিন আছে, এই অল্প কয়েকদিনের মধ্যে তাদের যে বিপুল সংখ্যক গরু সেগুলো কিভাবে বিক্রি করবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিক্রেতারা। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে কোরবানির পশু বেচা কেনার সর্বশেষ। দেখছেন এ সময়ের বাণিজ্য। লক্ষ্মীপুর 2 আসনের সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও শালিকা জেসমিনকে দুদকে হাজির হয়েছেন। সেখানে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া,
আপনি জানেন যে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য পাপুলের স্ত্রী এবং শালিকা এরই মধ্যে কিন্তু দুদকে হাজির হয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংরক্ষিত নারী আসনে আছেন পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এবং তার শালী জেসমিন প্রধান, দুজনকেই কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে একই সাথে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে পাপুলের বিরুদ্ধে কিন্তু অবৈধভাবে অর্থ পাচারের যেমন অভিযোগ রয়েছে, আপনারা বেশ কিছুদিন ধরে কিন্তু শুনছিলেন যে মানব পাচারের সাথেও কিন্তু তিনি জড়িত। এছাড়া তার বিরুদ্ধে যে দুর্নীতি দমন কমিশনে অবৈধ সম্পদ অর্জনের যে অভিযোগটি অনুসন্ধান করা হচ্ছে, তার বিষয়ে যদি কিছু জানাতে চাই সেটি হলো এখানে অভিযোগ রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক থেকে 1400 কোটি টাকা অবৈধভাবে তিনি বিদেশে পাচার করেছেন এবং 2016 সালে বাংলাদেশ থেকে তিনি 280 কোটি টাকা হুন্ডি এবং বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করেছেন। এর মধ্যে দেখা গেছে যে মার্কেন্টাইল ব্যাংকের যে মতিঝিল শাখা রয়েছে সেখানে 132 কোটি টাকা এবং প্রাইম ব্যাংকের এক কর্মকর্তার মাধ্যমে 40 কোটি টাকা তিনি পাচার করেছেন। এছাড়া ইউসিবিএল এর মাধ্যমে 10 কোটি এবং প্রাইম ব্যাংকের ঋণ সৃষ্টি করে 10 কোটি টাকা কিন্তু তিনি পাচার করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন নামে পরিবারের বিভিন্ন লোকজনের নামে কিন্তু তিনি বিভিন্ন অ্যাকাউন্ট খুলে সেখানেও কিন্তু অর্থ মজুদ রেখেছেন, অর্থ রেখেছেন, ঋণ গ্রহণ করেছেন এবং অনেক সময়ই দেখা গেছে যেখানে আসলে অভিযোগগুলোর ক্ষেত্রে যে তিনি তার স্ত্রী এবং শালিকা এবং তার যে মেয়ে তাদের নামে কিন্তু বিভিন্ন সম্পদ বিভিন্ন নামে কিন্তু তিনি ব্যবহার করে যাচ্ছেন নিজের জন্য। এছাড়া সোনালী ব্যাংকের ঢাকার যে ওয়েজ আর্নার্স শাখায় স্ত্রীর নামে 50 কোটি টাকায় এবং মেয়ের নামে 20 কোটি টাকার বন্ড এবং শালিকার নামে 10 কোটি টাকায় এরকম কিন্তু প্রায় শত কোটি টাকার তার লেনদেন রয়েছে। এছাড়া কুয়েতে যে তার প্রতিষ্ঠানটি রয়েছে সেখানেও কিন্তু তিনি 137 কোটি টাকা 88 লাখ, যেটি কুয়েতের অ্যাকাউন্টে 5 মিলিয়ন দিনার হিসেবে কিন্তু সেখানে আসলে জমা রয়েছে। সেই বিষয়ে কিন্তু তার বিরুদ্ধে সেখানে অভিযোগ কিন্তু তদন্তনাধীন যেমন রয়েছে, বিচারাধীনও রয়েছে। এই ছিল আমার কাছে পাপুলের বিরুদ্ধে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান দুর্নীতি দমন কমিশন করে যাচ্ছে তার সর্বশেষ। সাংসদ পাপুলের স্ত্রী ও শালিকা দুদকে হাজির হয়েছেন, সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার সেলিয়া সুলতানা। কোম্পানি আইন পরিবর্তন সহজে ব্যবসায়ের সূচকে বাংলাদেশের অবস্থান পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার অনলাইনে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় 2টি টেকনোলজি সেন্টার চালু করতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। চুক্তি সই হওয়ার পর যত দ্রুত সম্ভব প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন তিনি। হাইটেক পার্ক কর্তৃপক্ষ, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি সই হয়। পোশাকের পাশাপাশি বিকল্প রপ্তানি পণ্য, চামড়া, ফুটওয়্যার, প্লাস্টিক ও হালকা প্রকৌশল শিল্পের আন্তর্জাতিক বাজার তৈরিতে কাজ করা হবে। চেষ্টা করতে হবে যে আরো আইটেমগুলো যেন সবগুলো বিলিয়ন ডলার এবং যে পর্যায়ে শীর্ষ সংবাদে জানিয়ে দিচ্ছে আরেকবার। টানা বৃষ্টিতে রাজধানীতে জলজট, ভোগান্তি, পদ্মার প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত, পারাপারের অপেক্ষায় শত যান, বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। রংপুরে স্যাম্পল দিবে, 24 ঘন্টাকে রিপোর্ট পেয়ে ঢাকা এসে ফ্লাইট ধরা তার জন্য ঝুঁকিপূর্ণ। আমার ফ্লাইট এলো 6টার সময় আর এরা 2টার থেকে 5টার ভিতরে রিপোর্ট দিব বলতেছে। করোনা নেগেটিভ সনদ পেতে বিদেশগামীদের বিড়ম্বনা, মাত্র 16 প্রতিষ্ঠানে পরীক্ষার সুযোগ থাকায় হিমশিম অবস্থা, যাত্রা বাতিলে বাধ্য হচ্ছেন অনেকে। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়-নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।